সব মিলে একটা মানে এক্সপেরিমেন্ট একটা করলেই হলো বার্নিং করতে। আমরা কি করতেছি, কি প্র্যাকটিক্যাল এটা? ফুড প্রোটিন ডিটারমিনেশন অফ ফুড প্রোটিন বাই জেলডাল মেথড। ডিটারমিনেশন অফ ক্রুড প্রোটিন বাই জেলডাল মেথড, এই প্র্যাকটিক্যালটা আমরা করছি আজকে। শুনেন, প্র্যাকটিস করবেন পরীক্ষার আগে, পরীক্ষার আগে আসা প্র্যাকটিস করবেন সবাই। সিটি পরীক্ষায় করি না। আচ্ছা, আমরা আজকে কি করব? ফুড প্রোটিন করতে গেলে আমাদের স্যাম্পল। হ্যাঁ, ওজন নেওয়ার জন্য কি? ডিজিটাল ব্যালেন্স বা ইলেকট্রিক ব্যালেন্স। হ্যাঁ, স্যাম্পল নেওয়ার জন্য কি? এটার নাম কোন মেথডে করি? জেলডাল মেথড। ফুড প্রোটিন কয়টা স্টেপে করা হয়? তিনটা। ডাইজেশন, ডিস্টিলেশন, টাইট্রেশন। এই পেপারটার নাম জানেন? ফ্রি পেপার। এই পেপারে আমরা স্যাম্পল নেব। পেপারে ওয়েটটা জিরো করবো, জিরো করে স্যাম্পল ওয়েটটা লেখেন খাতায়। 0.5 গ্রামের মতো স্যাম্পল নেব। হ্যাঁ, 0.5 গ্রাম। লেখেন 0.510। তারপর এই যে নাইট্রোজেন ফ্রি পেপার চুলা দ্বারা করতে যায়, তাহলে এই যে নিকল সেই লাগে দেবো, নিচে কম যাবে, অল্প যাবে, ডাইজেশন হবে না, রেজাল্ট হবে। এখন আমাদের স্যাম্পল নেওয়া শেষ। কি দেবো এখন? পটাশিয়াম সালফেট, কপার সালফেট, সিলিনিয়াম। ক্যাটালাইজারে আসছে নাকি? হ্যাঁ, 1 থেকে 2 গ্রাম পটাশিয়াম সালফেট, কপার সালফেট, সিলিনিয়াম। এটার অনুপাতটা বলতেছি 100:10:1। পটাশিয়াম সালফেট, কপার হ্যাঁ, আর সেলেনিয়াম সিলিনিয়াম 1। কপার সালফেট 100 গ্রাম যদি পটাশিয়াম সালফেট দেই, 10 গ্রাম দেই কপার সালফেট, 1 গ্রাম দেই সিলিনিয়াম। এভাবে আমরা এই যে পরে গ্রাইন্ডিং করে এটার ভিতরে রাখি। তাহলে আমরা স্যাম্পল নিলাম, ক্যাটালাইজার নিলাম। ক্যাটালাইজারের কাজ কি? বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে আর অ্যাসিডের বয়েলিং পয়েন্টটা নিচে নামে আনে। যদি আমরা ক্যাটালাইজার না দিতাম তাহলে আমাদের বয়েলিং করতে হতো 350 থেকে 400 ডিগ্রি টেম্পারেচারে। এখন যেহেতু আমরা ক্যাটালাইজার ইউজ করছি, আমরা 100 ডিগ্রি টেম্পারেচারে বয়েলিং করব। আর টেম্পারেচার কি রকম রাখতে? 100 ডিগ্রি মানে ক্যাটালাইজার দেওয়াতে ক্যাটালাইজার অ্যাসিডের বয়েলিং পয়েন্ট নিচে নামে আনে। আর ক্যাটালাইজার না দিলে আমরা 350 থেকে 400 ডিগ্রি টেম্পারেচারে বয়েলিং করতে হইতো। এখন দেব কি? অ্যাসিড। আসুন, এখানে হাত দেবেন না। সালফিউরিক অ্যাসিড 10 ml। এখন আমরা কোথায় বসাবো? ডাইজেশন চেম্বারে। দেখি ফাঁকা এই 100 ডিগ্রি টেম্পারেচারে দিলাম। এখন আপনি এখানে 2টা সুইচ আছে, দিবেন। কোনখানে? এখানে। আচ্ছা, ও ভিতরে দুইটাই। এটা ডাইজেশন চেম্বার, ডিস্টিলেশন চেম্বার, পিছনে হয়েছে টাইট্রেশন। যে বোরেটগুলো দেখছে এখানে কতক্ষণ রাখবো এটা কোনো নির্দিষ্ট টাইম নেই, 20-25 মিনিট লাগে। কতক্ষণ রাখবো এটার একটা ইয়ে আছে। মনে করেন আমরা এখন এই যে স্যাম্পলটা বসাইলাম, অ্যাসিড দিলাম, ক্যাটালাইজার দিলাম, আর কি দিলাম? স্যাম্পল। এই তিনটা বিক্রিয়া করে কি কি উৎপন্ন করবে? হ্যাঁ, এই তিনটা অ্যামোনিয়াম সালফাইড, হ্যাঁ, অ্যামোনিয়াম সালফাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, জলীয় বাষ্প। অ্যামোনিয়াম সালফাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, জলীয় বাষ্প। এই যে দেখেন কালো হয়ে গেছে, কালো কেন হলো? কার্বন মাঝে মাঝে এভাবে চেক করে দিতে হবে।
এখন আমরা আমাদের মেইন প্রোডাক্ট কোনটা অ্যামোনিয়াম সালফেট, যা থেকে আমরা কি নাইট্রোজেন পাবো। বাকি সব গ্যাসীয় প্রোডাক্টগুলো এই যে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে রিমুভ হয়ে বাইরে চলে যাইতেছে। আমাদের দরকার অ্যামোনিয়াম সালফেট, এই অ্যামোনিয়াম সালফেট থেকে আমরা নাইট্রোজেন পাবো। তো কখন ডাইজেশন শেষ হবে? এখন তো দেখছেন ফ্লাক্সটা কালো হয়ে গেছে, তাই না? ফ্লাক্সটা আগের মতো পরিষ্কার হবে। পরিষ্কার হয়ে যখন নিচে দেখবো একটা সবুজ বর্ণের ট্রান্সপারেন্ট সলিউশনটা সবুজ হবে, সবুজ বর্ণের ট্রান্সপারেন্ট সলিউশন দেখা যাবে, তখন বুঝবো আমাদের ডাইজেশন শেষ। তখন আমরা টেম্পারেচার অফ করে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ওয়েট করব, তারপর ডিস্টিলেশনের কাজ, ডাইজেশন এই পর্যন্ত। হ্যাঁ, রাখা যায় এই যে ব্লোয়ারের মাধ্যমে টাইমিং আছে না, ব্লোয়ার ফিট করা আছে। 20-25 মিনিট ওয়েট করবো। হ্যাঁ, ওয়েট করেন, দেখেন পরে সবুজ কালারটা কিসের? এই যে সলিউশনটা যে এখানে নিচে আছে কালো না, এটাই সবুজ হইলেই বুঝবো এটা ইয়া হয়ে গেছে। সবুজ কালারটা কিসের কালার নেবে? সবুজ কালারটা কিসের কালার আসবে? সবুজ, ওটা কি স্যাম্পলের কালার? হ্যাঁ অ্যামোনিয়াম সালফেট হবে। ক্যাটালাইজার, হ্যাঁ ক্যাটালাইজার দিলাম না, এই ক্যাটালাইজারের কারণে ওইগুলোর কাজ হইব। আর সলিউশনটাও কালো আছে, এটাও সবুজ বর্ণ ধারণ করবে। সবুজ হইলে মানে ডাইজেশন শেষ, বুঝছেন? সলিউশনটা সবুজ হইলেই ডাইজেশন শেষ। আর 20 মিনিট 25 মিনিটের মধ্যে হবে। আপনারা দেখবেন সবুজ হবে। সবুজটা কি কারণে হয়? সবুজটা ম্যাডাম করে জিজ্ঞেস করবেন একটু বেশি করে। আমাদের কোশ্চেনগুলো যা আছে ওনাকে বলুন, যা বলতে পারলো ভিডিওতে থাকে এগুলো উত্তরটা। আমরা ওই যে ডাইজেশন করলেন না কতক্ষণ করবো, আমরা যতটুকু জানি যে ডাইজেশন আমরা এই বর্ণটা সবুজ হইলেই ডাইজেশন শেষ, এই পর্যন্ত। তাও আপনাদের কোনো সিরিয়াস প্রশ্ন থাকলে সবসময় সার্ভে করে বলবেন, কোনো সমস্যা নেই। ওগুলো মিক্সি লাগা খাতে চলে না। এখন আপনারা ডাইজেশনটা দেখেন, আমাদের এই যে দেখেন এই যে ফিউমগুলা চলে যাইতেছে। হ্যাঁ, আমাদের কি দরকার? অ্যামোনিয়াম সালফেট। বাকি সব প্রোডাক্টগুলাই যে এদিকটা রিমুভ হয়ে বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, স্টিম ধরতেছে না, স্টিম নিয়ে যাচ্ছে। এখানে মানে প্রোডিউস হয়, ওখানে চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে। কি হয়েছে এখন? হয়েছে কি? গ্রিন কালার, যখন গ্রিন কালার হয়ে গেছে তখন বুঝতে হবে আমাদের ডাইজেশন কমপ্লিট। ব্লাড থেকে গ্রিন হয়ে গেছে, ডাইজেশন কমপ্লিট। ওই যে বোঝা যাচ্ছে অবস্থায় অ্যামোনিয়াম সালফেট। আমাদের ডাইজেশন প্রসেস শেষ হলো। ডাইজেশন শেষে আমরা মিক্সড ইন্ডিকেটর, বোরিক অ্যাসিড মিক্সড ইন্ডিকেটর। এখানে মিথাইল রেড, মিথাইল ব্লু আছে 2:1 অনুপাতে। ইন্ডিকেটর কি কি দেওয়া আছে? মিথাইল রেড, মিথাইল ব্লু, মিথাইল রেড, মিথাইল ব্লু 3:1 অনুপাত। 2:1 2:1। আচ্ছা, 2:1 অনুপাত। মিথাইল রেড, মিথাইল ব্লু। গ্রিনজি। হ্যাঁ, বরিক অ্যাসিড 2%, বরিক অ্যাসিড মিক্সড ইন্ডিকেটর। মিথাইল রেড, মিথাইল ব্লু। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড হ্যাঁ, করা লাগবে। ml দিব কনিক্যাল ফ্লাক্সে, 20 ml। কনিক্যাল ফ্লাক্স না আছে। আরে এটা না, ওটা স্যাম্পল আগে ছিল। কেউ হাসি আপনি যখন প্রতিদিন ক্লাস করবেন তখন আপনার এবার বলতে হবে না, আপনি অনেক কিছু গ্লাভস করবেন না। আমরা কি করতেছি এখন একটু বলেন। পানি আছে এখানে, আপনি একবার ইয়ে করতেছেন না, শেষ করতেছেন না। পানি তো একটা সমস্যা না, আপনার এলিমেন্ট থেকে যেতেছে ভাই, আপনি নতুন নিয়ে নেন। কোন কি বলে ওটাও ধরলি না কে পাও? ওই রিজবি আসছে, ও আমি তো রিজবি করতেছে। ফ্লাক্সটার নাম জানেন তো? কনিক্যাল ফ্লাক্স। হ্যাঁ,
ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতেছি। ওকে এখন একটু বরিক অ্যাসিড দিয়ে ওয়াশ করতে হবে। মামুন সেখানে আড়ষ্ট কই এখন আমরা 20 ml বরিক যে কোনো সলিউশন শেক করে নেওয়ার সময় শেক করবে। দে এই অবস্থায় হয়েছে, আমি মরে যাবো খাইয়া। বরিক অ্যাসিড 2% বরিক অ্যাসিড উইথ মিক্সড ইন্ডিকেটর 20 ml। 2% বরিক অ্যাসিড দিলাম। হ্যাঁ 20 ml। আচ্ছা দিলাম 20 ml। এখন আমরা অ্যাসিড দিছিলাম কত ml? 10 ml। ঠান্ডা করে অ্যাসিডের 5 গুণ পানি দিতে হবে। 5 গুণ মানে ডাইলট করার জন্য 50 ml পানি। সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে না? পানি তো আগে দিতে হবে। আমাদের কি পরীক্ষাটা করা লাগবে? ডিস্টিলেশনের জন্যই তো পানি দিব আগে। আচ্ছা আমাদের এক্সামের সময় কিন্তু টাইট্রেশন করতে হবে। এই পানি দিলে কি হবে? এটাই হবে ডিস্টিল না দিলে। এখন কিন্তু গরম, আরো ঠান্ডা করার দরকার ছিল। পানি অ্যাসিড দিয়েছিলাম 10 ml অ্যাসিডের 5 গুণ পানি। অ্যাসিডটা ডাইলট করার জন্য 5 গুণ পানি, 50 ml পানি। এখন আমরা শুষ্ক করে এটা কি করলো? ডিস্টিলেশন বয়লিং এবার কি দেখি করতেছে? এখন 40% সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে আপনাদের সবার। সোডিয়াম হাইড্রোক্সাইড 40% সোডিয়াম হাইড্রোক্সাইড কই আছে খুঁজি। 20 ml 40 40% সোডিয়াম হাইড্রোক্সাইড 40 ml নিলাম। 5 গুণ দেওয়া হয়েছে। 5 গুণ ওই আর আনবেন কি আছে কই যাবে? জিঙ্ক দেওয়া হবে। আমরা এখানে কি পাইছি? অ্যামোনিয়াম সালফেট, তারপরে অ্যাড করছি কি পানি, 50 ml পানি। এখন দেবো 40% সোডিয়াম হাইড্রোক্সাইড 40 থেকে 45 ml এর মধ্যে। নিউট্রাল করার জন্য দিচ্ছি। নিউট্রাল করার জন্য পানি দিচ্ছি। এখন এখানে একটা প্রেসিপিটেশন হবে না? এখানে দেবো 1 পিস জিঙ্ক। একটা 1 পিস জিঙ্ক দেবো। হ্যাঁ 1 পিস জিঙ্ক। জিঙ্ক কেন দিতে হবে ভাই? এই যে বলবো, দেখেন কাজ শুরু ডাইজেশন শেষ, এখন আমরা ডিস্টিলেশন চেম্বারে বসাইলাম। হ্যাঁ এই যে বরিক অ্যাসিডটা থাকবে এখানে। বরিক অ্যাসিড এখানে রাখতেছি কেন? এটা কন্ডেন্সার। এখন আমরা কি পাইছি? অ্যামোনিয়াম সালফেট, তার সাথে অ্যাড করছি 50 ml পানি। 40% সোডিয়াম হাইড্রোক্সাইড 40 থেকে 45 ml, 1 পিস জিঙ্ক। এইগুলা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে। এই অ্যামোনিয়া গ্যাস, এই গ্যাস এই কন্ডেন্সারের ভিতর দিয়ে কন্ডেন্স হয়ে ডবডব আকারে 1 ফোঁটা করে কোথায় পড়বে? বরিক অ্যাসিডের উপর। বরিক অ্যাসিডের উপর পড়া বরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করিয়া অ্যামোনিয়াম বুরেট উৎপন্ন করবে। এই অ্যামোনিয়াম বুরেটকে আমরা পয়েন্ট অন নর্মাল এসিএল দ্বারা টাইট্রেশন করে নাইট্রোজেনের পরিমাণ জানবো। নাইট্রোজেনের পরিমাণ যাই আসলো 6.25 দ্বারা গুণ করলে সিপির পরিমাণ, প্রোটিনের পরিমাণ পাওয়া যাবে। এখন এটা দেখেন এখানে কত সময় রাখতে হবে? এখন এখানে কত সময় লাগবে? আমরা এখানে কি দিছি? জিঙ্ক দিছি। জিঙ্ক
জিঙ্কের কাজ কি ওই বিক্রিয়া গতিকে ত্বরান্বিত করবে আর বাম্পিং এর মাধ্যমে বিক্রিয়ার এন্ড পয়েন্ট নির্দেশ করবে। যখন সে শব্দ করবে, হ্যাঁ একটা আলাদা সাউন্ড করবে, তখন বোঝা যাবে এখানে আর কোনো অ্যামোনিয়া গ্যাস নাই। এখানে গ্যাস থাকলে সে শব্দ করবে না। যখন এই যে ফ্লাক্সের সমস্ত গ্যাস এই এতে যাবে, কি বলে কনিক্যাল ফ্লাক্সে, হ্যাঁ এখানে যখন সে বাম্পিং করবে তখন বুঝবে আর এইখানে কোনো অ্যামোনিয়া গ্যাস নাই। সব গ্যাস আমাদের বরিক অ্যাসিডের উপর পড়ছে, বরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম বোরেট উৎপন্ন করে বলেছে। তখন আমরা ওই কনিক্যাল ফ্লাক্স নিয়ে 1.1 নর্মাল এসিএল দ্বারা টাইট্রেশন করবো। আর জিঙ্কের শব্দটা বুঝবেন, এখানে বয়েলিং হবে, স্মাইল পাবে, তারপরে জিঙ্ক যখন একটু লাফাবে, বাম্পিংটা আলাদা সাউন্ড করবে, তখন বোঝা যাবে আমাদের এখানে আর কোনো গ্যাস নাই, অ্যামোনিয়া গ্যাস নাই। সাউন্ড এই দেখেন 100 ডিগ্রি টেম্পারেচারে ডিস্টিলেশন করতে হবে। এই ডিস্টিলেশন শুরু হয়েছে, এখানেও 20-25 মিনিট সময় লাগবে। শব্দ হচ্ছে জিঙ্কের বাম্পিং এর সাউন্ড আমরা দেখতে পাচ্ছি। ভাই আসতে জিঙ্ক ইউজ করার মেইন কাজ হচ্ছে জিঙ্ক ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, অর্থাৎ বিক্রিয়ার গতি কিছুটা বাড়ায় দেয়, রিঅ্যাকশন রেট ইনক্রিজ করে। আর একটা কথা হচ্ছে বিক্রিয়ার এন্ড নির্দেশ করে। যখন বিক্রিয়া শেষ হয়ে যায় তখন জিঙ্কের একটা পট শব্দ হয়। এখন তাড়াতাড়ি বাইরে করতে হবে। শব্দ শুনছেন? মেয়ের আসলে নাই। হ্যাঁ মানে এখানে গ্যাস নাই। এইটার তো আর কোনো কাজ নাই। এখন টাইট্রেশন কে করতে পারেন? সবাই হ্যাঁ ধরেন টাইট্রেশন গরম নাকি? না বেটা আমাদের বন্ধু ভাই ঠিক আছে, শর্ট দি শর্ট রিফাত আমি পাশে টাইট্রেশনে যান, এটা স্টার্ট করব। টাইট্রেশন দিক। আমরা এবার টাইট্রেশন প্রসেসে আসবো। আগে ইন্ডিকেটর দিয়ে দিবি না? ইন্ডিকেটর দিয়ে আছে। কোনটা দিয়েছে? এখন আসুক বলুক, আমি তো জানি না প্রসিজার। Be careful. This area আরে এয়ার high concentrated combustible acid. Please do not. ডিজিটাল বুলেট এয়ারও তো এই যে ডানাতে ঘোরানো বা আমাতে ঘোরানো Digital bullet. বা ইন্ডিকেটর দিয়ে পরবর্তীতে কি আছে? পরবর্তীতে আরেক করতেছে, উনি আসুক। তাহলে ইনিশিয়াল কাউন্ট রিডিং না নাও। লেখ মিথাইল রেড ছিল আর মিথাইল 2% বডি অ্যাসিড এর সাথে কি ছিল ইন্ডিকেটর ছিল। তাহলে ইন্ডিকেটর এই জন্যই দেওয়া ছিল, এই টাইট্রেশন করার জন্য। তাহলে ইন্ডিকেটর এখন আর নতুন করে দিতে হবে না। এখন দেখতে হবে কি ইনিশিয়াল বডি রিডিং কত আছে সেটা দেখতে হবে। কত আছে এখানে দেখো বলো। আমি কি লোয়ার মিনিসকাস নেব? লোয়ার মিনিসকাস 17.8 মনে হয় নাকি, দেখতো জলটা কি কোন দিক থেকে, নিচ থেকে না উপর দিক থেকে? দেখেন এখন ফোটা পড়লেই কালার আসে। এখন কালার তো আবার চলে আসছে। কেমন কালার হচ্ছে? পানির চেয়ে একটু হালকা লাইট কালার আসছে, পিঙ্ক কালার আসছে। হ্যাঁ, কিন্তু এরকম পিঙ্ক হইলেও টাইট্রেশনের নাম্বার পুরোপুরি পাওয়া যাবে। হ্যাঁ, কারণ কি আমাদের হয়তো এন্ড পয়েন্টটা তো 1 ড্রপের 7.5 দরকার ছিল, কিন্তু আমরা তো 15 ড্রপটাই নিচ্ছি, যার জন্য একটু লাইট পিঙ্ক আসছে। আমরা তো 0.75 ড্রপ নিতে পারবো না, এই জন্য এরকম কালার আসলেও সেটা গ্রহণযোগ্য হবে। কিন্তু এখন রিডিংটা দেখেন আগে কত আছে? 16.3 ছিল, এখন আছে 18.9। এরপরে দেন 1 ড্রপ নিলে কালারটা কেমন পরিবর্তন হয়? অনেক বেশি। তাইলে এরকম কালার করা যাবে না। আবার যারা না বুঝে এরকম কালার করিয়া হেরাও আরো নিতেই থাকে, আরো গাঢ় হয়ে যায়। অর্থাৎ বুঝে না, মনে করে বেশি কালার ডিপ দেখাইলে নাম্বার বেশি পাওয়া যাবে। এরকম করা যাবে না। হ্যাঁ,
এখন এখান থেকে ক্যালকুলেশন করলে স্যাম্পলে কত পার্সেন্ট প্রোটিন আছে সেটা পাওয়া যাবে। আমরা নাইট্রোজেনের যে সূত্র সেটা জানি কি, পার্সেন্ট অফ নাইট্রোজেন সমান টাইটেড বেলো। টাইটেড বেলো আমরা কিভাবে পাইবো? ফাইনাল রিডিং থেকে ইনিশিয়াল রিডিং বাদ দেব, ওইটারে নর্মালিটি দ্বারা গুণ করব। নর্মালিটি কত? 0.105 ইন্টু মিলি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ নাইট্রোজেন 0.014 into 100 by sample weight. তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাইবো? তাহলে এই সূত্র অনুসারে নাইট্রোজেনের পরিমাণ এটার উপরে 6.25 দ্বারা গুণ করব, তাহলে সিপির পরিমাণ পাওয়া যাবে। আচ্ছা, নাইট্রোজেন বের করে ফর্মুলাটা আরেকবার বলেন। বুলেট রিডিং Titrate value into normality of HCl milli equivalent weight of nitrogen into 100 by sample weight. For a person of CP সমান person of nitrogen into 6.25. 6.25 কেন হয়? স্যাম্পল ওয়েটটা কিসে নিতে হবে ভাই? স্বাভাবিকভাবে 14 থেকে 18 পর্যন্ত থাকে, এর অ্যাভারেজ 16 ধরা হয়। 100 16 দ্বারা ভাগ করলে 6.25 এই ফ্যাক্টর আসছে। এখানে আসলে যদি কোনো স্যাম্পলে এটার রিলেটেড একটা ম্যাথ থাকবে, সেখানে চাইতে পারে স্যাম্পলের নাইট্রোজেনের পরিমাণ কত, বা কত পার্সেন্ট নাইট্রোজেন আছে, বা প্রোটিন কত পার্সেন্ট বা কত পরিমাণ আছে, সেটা বাহির করতে হবে। এখন যদি পার্সেন্ট চায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্যাম্পল ওয়েটের দরকার হবে। আর যদি পার্সেন্ট না চায়, পরিমাণ নাইট্রোজেনের পরিমাণ বা প্রোটিনের পরিমাণ, সেই ক্ষেত্রে স্যাম্পলের ওয়েটের দরকার নাই। তো পরীক্ষার সময় অনেক সময় প্রশ্নপত্রে নাইট্রোজেনের পরিমাণ চায় বা প্রোটিনের পরিমাণ চায়, তখন অনেকে বলে স্যার স্যাম্পল কত গ্রাম, তাহলে আমাদের পরিমাণ চাইলে সেখানে স্যাম্পলের দরকার হবে না, স্যাম্পল ওয়েটের দরকার হবে না। না, তখন এমনি যে সূত্রটা আছে জাস্ট বুলেট রিডিং নরমালিটি আর সব কিছু থাকবে, অর্থাৎ বাদ করতে হবে না, স্যাম্পল ওয়েট মিলি ইকুইভ্যালেন্ট ওয়েট। এটা মনে রাখবেন। হ্যাঁ, আর এটা পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে সবারই ইন্ডিভিজুয়ালভাবে করতে হবে টাইট্রেশন, এবং সময় থাকবে বড় 2 থেকে 3 মিনিট দেওয়া হবে। এখানে রিডিংটা নিয়ে পরে ক্যালকুলেশন করতে হবে, করে যে ম্যাথটা দেওয়া থাকবে সেটা সলভ করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তো পরবর্তী একদিন হয়তো আমরা এটা মানে সবাই ইন্ডিভিজুয়ালভাবে প্র্যাকটিস করার সুযোগ দেব পরবর্তী কোনো ক্লাসে। ঠিক আছে? ম্যাম আসবে? ম্যাম কি বলছেন? 4টার দিকে আসবেন এরকম বোধ বলছেন। তো এখন বসেন, উনি বোধ কোনো পরীক্ষা নিতেছে শুনলাম, তাহলে তাহলে জিয়ার যে সে এক ফোন দেন, যে ফোন ধরে না আসলে পরীক্ষার রুম, তাহলে আপনি একটু প্রেজেন্টটা নিয়ে আমাদেরকে যদি মানে অ্যাটেন্ডেন্স দিয়ে যাচ্ছে আপনার কাছে, আপনি একটু ম্যামকে বলেন যে কালকে পরীক্ষা আছে, মানে হঠাৎ করে আজকে পরীক্ষা দিছে, মানে কালকে আমাদের পরীক্ষা আজকে বলছে, তো আমরা একটু চাপের মধ্যে পড়ে গেছি আর কি সবাই। আচ্ছা, তাহলে নাফিস একটা কাগজে অ্যাটেন্ডেন্স